ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখে প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অফ দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সম্মত হয়েছিলাম আমরা, ঐকমত্য হয়েছিল বিরোধী এবং আমরা সবাই মিলে যারা আলোচনা করেছি। 33টা দল ছিল ওখানে। চিঠিও দেয়া হলো আমাদেরকে যে আপনারা এই দফা চান কিনা। আমরা বললাম সংস্কার প্রস্তাবের পক্ষে আলোচনায় তো আমরা একমত হয়েছিলাম, আবার চিঠি কেন? সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি, হ্যাঁ একমত, কিন্তু সনদ অন্তর্ভুক্ত করা হলো না মাননীয় স্পিকার। আর একটা সম্মত হয়েছিলাম তফসিল, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো, আমি নাম নিতে চাই না। হলো তফসিল, বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। রচনা, লিটারেচার আর্কাইভে থাকতে পারতো, সংবিধানে নিয়ে আসলো। তারপর ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে স্বাধীনতার ঘোষণাপত্রের পঞ্চম অথবা ষষ্ঠ প্যারাতে বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, ওখানে মরহুম লেখা নাই, যে যথাযথভাবে ঢাকায় স্বাধীনতার ঘোষণা করেছেন। ইতিহাস কি তা বলে? বলে না। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখের প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অফ দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। কিন্তু 26 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি ঘোষণা দিয়েছেন বলে যেটা লেখা হলো, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কারণ এটা একটা ন্যাশনাল আর্কাইভের দলিল। কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আরেকটা যে তফসিল ঘোষণা করে তথাকথিত একটা তফসিলের নামে যে লেখা হলো যিনি এত তারিখে ঘোষণা দিয়েছেন বা তার মধ্যে, সেটা তো কোনো গবেষণায় আসে না। সেই জন্য 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, সপ্তম তফসিলটা নাই। জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছেন। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। এখন নোট অফ ডিসেন্টের ভাষা কি হবে সেটা নিয়েই তো হয়েছে। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে, ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। এই ইশতেহার বিএনপি নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। সুতরাং জনগণ এখানে 51% ভোট দিয়েছে। আমরা তো বলেছি উচ্চকক্ষের বিষয়ে আমি এখন বলবো না মাননীয় স্পিকার, উচ্চকক্ষের বিষয়ে আমরা এখানে বলেও দিছি 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তন করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করিবে। এই সেই আমরা তো ম্যান্ডেট পেয়েছি, এটা কনস্টিটিউশনাল ভোট। তারপরে আসে গণভোটের রায়, কেন মানবে না? অবশ্যই মানবে। গণভোটের ভোটটা তো একটা কালারেবল লেজিসলেশন, একটা যে লেজিসলেশনকে বলা হয় ফ্রড অন দি কনস্টিটিউশন, যে লেজিসলেশন করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না, সেটা পই পই করে বলেছি, সেটার উপরে গণভোট হয়েছে। তারপরও 4টার মধ্যে 3.5 কান প্রশ্নের মধ্যে আসি তো, যেটা আমাদেরকে জাতীয় প্রতারণার দলিল হিসেবে জোরপূর্বক এখানে ইম্পোজ করা হয়েছে, আমাদের উপর আরোপ করা হয়েছে, শুধু সেইটুকু প্রশ্নের কথা বলেছিলাম। আমি বলেছিলাম সেই জুলাই আদেশটা, একটাকে আমি নাম দিচ্ছি জুলাই আদেশ, আর এটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই আদেশের যতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হা না ভোট দিয়েছে জানা। 4টা প্রশ্ন দিল, আইনমন্ত্রীটি কি বলেছেন, 4টা প্রশ্নের একটা তফসিলে গিয়ে দেখা যায় সেখানে কোনো প্রপোর্শনের কথা বলা নাই, দফা 17। তার মানে এটি এনে দেওয়ার পর। সুতরাং এই গুজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে। আমরা তো মানবো, আসুন
সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি, কোনটা কি করা যাবে। আপনারা সংস্কার বলছেন, আমরা বলছি সংশোধন। ঠিক আছে, আপনারা মনে মনে খুশি থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে, কিন্তু সংবিধান তো অ্যামেন্ডেড হবে, সংশোধিত হবে, এই সংসদেই হবে, এই জাতীয় সংসদেই হবে। অবশ্য যারা বিদেশ থেকে এসেছিলেন সংস্কার কমিশনে, তারা একটা আইডিয়া নিয়ে এসেছিলেন মাননীয় স্পিকার, সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যে ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, দেশে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দরকার ছিল না, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই, সব সেই কাউন্সিলই করবে। আমরা অতঃপর বিতর্ক করে সেটা বের করে দিলাম। তারপরে বললো যে সাংবিধানিক যে সমস্ত নিয়োগ হবে সেখানে আলাপ করেন। আমরা বললাম নির্বাচন কমিশনের গঠন প্রণালী সম্পর্কে আমরা একমত, সাংবিধানিকভাবে সংবিধানে আনবে বিরোধী দল, সরকারি দল, মানে স্পিকারের নেতৃত্বে, এবং একটা নিউট্রাল কমিটি করে সেটা করা হবে, আমাদেরই প্রস্তাব। এগুলো বাদে বলছি বাকি যে সমস্ত অর্গানাইজেশনের কথা বলছেন সংস্থা সাংবিধানিক, এগুলো আইন প্রণয়নের মাধ্যমে করা হোক, আমরা দ্বিমত করি নাই। তারা আপার হাউসের মধ্যে সংবিধান সংশোধনে নিয়ে যেতে চায়। আমরা বললাম আপার হাউস পৃথিবীর যে সমস্ত দেশে, উন্নত দেশে আছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিনেট, সেখানে 50টা অঙ্গরাজ্যে তাদের স্টেটের মধ্যে সরাসরি ভোটে সিনেটর নিযুক্ত হয়, তাদের ক্ষমতা থাকে, সাংবিধানিক ক্ষমতা থাকে, কমিটির ক্ষমতা থাকে, লেজিসলেশনের ক্ষমতা থাকে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা জানি, কাউন্সিল অফ স্টেটস, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 80, তারা বলছে যে ইট ইস কাউন্সিল অফ স্টেটস, যেটা রাজ্যসভা নামে পরিচিত। তারা সরাসরি ভোটে নির্বাচিত নন, তাদের লেজিসলেশনের ক্ষমতা ইনডাইরেক্টলি দেওয়া হয়, লোয়ার হাউসের মধ্যে আসে, আপার হাউস থেকে প্রস্তাব আসে। কিন্তু লোয়ার হাউসে যারা ডাইরেক্টলি নির্বাচিত, তাদেরই ক্ষমতা হচ্ছে চূড়ান্ত, মানে স্পিকার একটা অনির্বাচিত বডি, যেখানে জনগণ সরাসরি তাদের সার্বভৌম ক্ষমতা দেয়নি, সেখানে সার্বভৌম পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে আপনি সংবিধানের যেটা চূড়ান্ত আইন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেটা সংশোধন করতে দিবেন, এটা ন্যায্য নয়। আমরা একমত হইনি। সেই প্রশ্নটাও গণভোটের মধ্যে কেন দিতে হলো? যাই হোক, এখন আমি সেই আলাপে যাব না।